আমরা নারী পুরুষের সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন সবসময় সমস্যাটা হয় দেখা আমরা শুধুমাত্র একটা যৌনতার জায়গা থেকে এটাকে চিন্তা করি। ওকে, আমি যৌনতার জায়গা থেকে যখন চিন্তা করি এটা প্রথমত এটা ভুল, এইভাবে শুরু করাটাই ভুল। কারণ ইতিহাস যখন শুরু হয় তখন মানব জাতি প্রথম তার কাছে যে প্রথম যে তার বিবেচ্য বিষয় ছিল সেটা হচ্ছে প্রজাতি পুনরুৎপাদন। প্রজাতিকে আমি কি করে রক্ষা করব। প্রত্যেকটা ধর্মের মূল কথা ছিল প্রজাতিকে আমি কি করে রক্ষা করব। মানে প্রজাতি রক্ষা করতে নারী পুরুষের মিলন লাগবে, মানে নারী পুরুষের মিলন মানে নারী পুরুষের সম্পর্কের একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেভাবে হোক না কেন। এখন ট্রাইবাল সমাজে নারী ছিল কি অস্থাবর সম্পত্তির মতন, গরু ছাগলের মতন ছিল। এটাই ছিল, সত্যি ছিল এটাই। ইসলাম যখন এসছে সেটা স্বীকার করেনি, বলছে না ওর একটা কর্তা সত্তা আছে, তার একটা কর্তা সত্তা আছে, ওই কর্তা সত্তাকে স্বীকার করতে হবে। শুধু তাই নয়, ইসলাম এসছে একজন নারীর হাত ধরে, খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে এগুলো। কারণ যিনি প্রথম আমাদের নবীকে বলেছেন তিনি আল্লাহর নবী, তিনি ছিলেন একজন নারী, বিবি খাদিজা, এবং একজন ব্যবসায়ী। ফলে এটা একটা ধর্ম, এটা রেভলিউশনারি রিলিজিয়ন সব অর্থে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমাজে সমস্যা হয়েছে যে আমরা কথা কথা যেমন ফরাসি বিপ্লবকে বিপ্লব বলি, কিন্তু আমরা মক্কা বিজয়কে বিপ্লব বলি না। এবং মক্কা বিজয় সম্পর্কে আমাদের যারা ইসলামপন্থী, আমরা যারা এখনো মনে করি এই ধর্মটা মধ্যে আমি আসি, কিন্তু আমি কখনোই কিন্তু মক্কা বিজয়ের গুরুত্বটা তাৎপর্যটা আমরা কখনোই আমরা স্বীকার করি নাই আজও। এমনকি মুসলমানদের মধ্যে খুব কম আমরা মদিনা নিয়ে কথা বলি, মক্কা বিজয় নিয়ে কথা বলি না। তো মক্কা বিজয় রসুল যখন ঢুকতেছে মক্কায়, তার সে উটের পেছনে কি ছিল, ওটা কিন্তু উটও ছিল না, ছিল একটা উটনি। এটা কিন্তু সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ ব্যাপার। এবং সেই উটের পেছনে আরো কে ছিল, ছিল একজন দাস, ছিল একজন কালো দাস ছিল। সেই মক্কার যে দুয়ারটা খোলা হয়েছে সে দুয়ারও খোলা হয়েছে যে একজন কালো, তিনজন কালো ব্যক্তির দ্বারা, যারা দাস ছিল, নিপীড়িত, মজলুম, তাদের পক্ষে এই ধর্ম। ফলে মজলুমের পক্ষে যেখানে নারীদেরকে মাটির তলে পুঁতে দিচ্ছে, আপনি তাদেরকে গরু ছাগলের মধ্যে ব্যবহার করছে, সেখান থেকে কন্ট্রাকচুয়াল সম্পর্কে যে কাবিন নামা আক্ত করতে হবে। আক্ত আগে জুইশ যখন ছিল তখন আক্ত ছিল আল্লাহর সঙ্গে আক্ত হতো, বন্ধন। আর এটাকে সেট করছে এটা ইহলৌকিক সম্পর্ক, এটা ডিভাইন এবং এট দ্য সেম টাইম এটা কি, এটা ইহলৌকিক। আমরা করি না বিয়ে যখন করেন আক্ত করি আমরা, আক্ত কথার তো আমরা ফিলোসফিক্যাল মিনিং ঢুকি নেই, এর মানেটাকে এটা অনেক ডিপার মানে। ফলে যেহেতু এই অর্থগুলো আমরা বুঝি না বলে আমরা যেটা করি আমরা এটাকে মনে করি বিয়ে। এখনকার আধুনিক বিয়ে ও হিন্দি সিনেমা যেমন করে হলুদ টুলুদ লাগায়, নাচ গান করে, নাচা গানা করে আমরা মনে করি বোধহয় বিয়ে বোধহয় এরকমই ব্যাপার। কিন্তু বিয়ে তো একটা সোশ্যাল ইনস্টিটিউশন, পরিবার একটা সোশ্যাল ইনস্টিটিউশন। যেহেতু সোশ্যাল ইনস্টিটিউশন তাটি এত গুরুত্বপূর্ণ, যে কারণে আধুনিক বুর্জোয়া সমাজ যখন গড়ে উঠেছে পাশ্চাত্য, তখনও এই সোশ্যাল ইনস্টিটিউশনকে ধরে রাখার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে, লম্বা লড়াই। আমি সে লম্বা লড়াই যেদিকে আমাদের সময় নেই, কিন্তু আমি প্রেক্ষাপটটা কেন দিচ্ছি এই কারণে যে আমরা যখন এই নারীর প্রশ্নটা নিয়ে আলোচনা করি আমরা ভুলে যাই যে আমরা শুধুমাত্র আমাদের শরীরের একটা ফাংশন নিয়ে বাঁচি না। যৌনতা একটা মাত্র ফাংশন, কিন্তু শরীর কিন্তু আর অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফলে এই ফাংশন দ্বারা যখন আমরা কোনো ব্যক্তিকে যখন নিরূপণ করতে যাই, তাকে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাই, তখন এই ধরনের ভুলগুলো আমরা করি। এবং যেটা আসলে আমাদের সমাজে যেগুলো ইস্যু, যদি নারী কমিশনের ইতিবাচক যদি তাদের কিছু থেকেও থাকে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটুকু কিন্তু আমরা তখন ধরতে পারি না, এটা একটা জটিলতা তৈরি করে দেয় আমাদের জন্য। এখন সমস্যাটা কী হয়েছে খেয়াল করেন, নারী কমিশন গঠিত হয়েছে উপর থেকে, সবগুলো কমিশন, শুনানির সময় একা না। ইনুস সাহেব এসছেন, তাকে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বলছি তিনি আসেন, কারণ আমাদের আন্তর্জাতিক অনেক দুর্বল দেশ। আমরা দিল্লি আমাদেরকে থাকতে দেবে কি দেবে না, আমরা মহাবিপদ। এর মধ্যে আমি মনে করি তিনি আমাদেরকে রক্ষা করবেন, হয়তো তিনি রক্ষা করছেন জানি না আমি, কিন্তু তিনি এসে তো বুঝতে হবে যে এই সমাজটা শুধুমাত্র এই ঢাকা শহরের কিছু এলিটদের সমাজ না, এই সমাজটা আরো অনেক বড়। ফলে তিনি এসে কতগুলো কমিশন বানাই দিলেন, উপর থেকে বসানো, বাছা ওনার পছন্দের কিছু লোক উনি করে দিলেন, হুইচ ইজ ওকে ফাইন। কিন্তু তারা সমাজ থেকে প্রতিনিধিত্বশীল না। কিন্তু কি দরকার ছিল, যেহেতু এটা গণ অভ্যুত্থান হয়েছে, উচিত ছিল এই গণ অভ্যুত্থানের পরে জনগণকে আরো ক্ষমতা দেওয়া, জনগণকে কথা বলতে দেওয়া। আজকে যে আপনারা কথা বলছেন তাদেরকে কথা বলতে দেওয়া, তারা আলেমের কথা বলছেন। আমি কিন্তু অনেক বেশি আগ্রহী আমাদের আপনারা যে কথাগুলো বলছেন আজকে,
অনেক বেশি আগ্রহী, কারণ আলেমরা কিন্তু অনেক সমাজের জন্য সমস্যা তৈরি করে। মানে সত্যিকার ইসলামে কী আছে তারা কিন্তু তার বিরুদ্ধে কথাবার্তা বলে। ইসলামের যে অধিকারগুলো নারীকে দেওয়া হচ্ছে তার অধিকারের বাইরে তারা কথা বলে। ফলে আমি সবসময় আলেমদের পক্ষে না, আমাদের প্রাজ্ঞ আলেমরা আছেন, আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদেরকে আমার সম্মান আছে, কিন্তু তারা যদি তারা আজকে ঠিক মতো আমাদের আলেমরা যদি ঠিক মতো আমাদের ইসলামের ব্যাখ্যা দিতেন, কোরআনকে ব্যাখ্যা করতেন, হাদিসের সঠিক ব্যাখ্যা করতেন, আমাদের দেশের মেয়েরা এই ধরনের নারীবাদ গড়ে উঠত না। ফলে আমাদেরকে খেয়াল করতে হবে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। কারণ যে অধিকার ইসলাম দিয়েছে একটা কর্তা সত্তার স্বীকৃতি, নারী একটা কর্তা, তার একটা এজেন্সি আছে, আমি স্বীকৃতি যে ইসলাম দিয়েছে আজকে থেকে 1400-1500 বছর আগে, এটা পাশ্চাত্য আসছে অনেক পরে, সম্প্রতিকালে এসছে ওদের। এবং তারাও জানে এটা নিয়ে তারা কী করবে। ফলে নানান রকম নারীবাদী ধারা ওখানে গড়ে উঠছে, এবং গড়ে ওঠার ফলে একটা বড় ধরনের তর্ক তৈরি হয়েছে। এখন পরিবার কথাটা কী বলছি, কেন বলছি, কারণ পরিবারের মধ্য দিয়ে কিন্তু সম্পত্তি কিন্তু হাত থেকে হস্তান্তর হয়। ফলে ব্যাপারটা শুধু নারী পুরুষের সম্পর্কের ব্যাপার না, এটা পারিবারিক সম্পর্কটা একই সঙ্গে সম্পত্তির সম্পর্ক। ফলে সম্পত্তি কী করে পরবর্তীকালে বণ্টিত হবে এটাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমাজে এমনও আছে যে আপনি যেহেতু তারা সম্পত্তি অনেক বন্টন করতে চায় না, খণ্ড খণ্ড হয়ে যায়, চায় না, সেই কারণে এটা বলে প্রাইমার জেনিটিউড। যারা আপনি ইংল্যান্ডে দেখবেন যে তারা তাদের কিছু কিছু ছেলেকে কোথায় কী করে, তারা কিছু ছেলেকে তারা চার্চে পাঠিয়ে দেয়। ওরা কিন্তু সম্পত্তি পায় না, ওরা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে ওদেরকে তাদের দিয়ে দেওয়া হয়। আমাদের সম্পত্তির সমাজের মধ্যে কিন্তু এই ধারা আছে। আমরা ছেলেদেরকে মাদ্রাসাতে দিয়ে দিই, গরিব ছেলেদের মধ্যে দেয় না। অনেক আগে এর আগে দেখতেন যে মাদ্রাসা থাকলে তাদের জীবনটা ছিল একেবারে ধর্মজীবন, একটা আধ্যাত্মিক জীবন তারা পালন করেছে, সম্পত্তি থেকে মুক্ত রয়েছে। সমাজ নানাভাবে এগুলোকে আপনার সমাধান করে, একভাবে তারা সমাধান করে না। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে যেটা শুরুতে যেটা আপনাদেরকে বলেছি, আমাদের মনে রাখতে হবে যে এই পুরো যে সম্পত্তির প্রশ্ন এবং নারী পুরুষ সম্পর্কের প্রশ্ন, এটা এটা একান্তই একটা প্রজাতি পুনরুৎপাদনের প্রশ্ন। আপনি এই আগামী দিনের প্রজাতিকে আপনি কী করে উৎপাদন করবেন, তার কি কোনো এথিক্যাল কোনো ভিত্তি থাকবে কি থাকবে না, তার কোনো নৈতিক কোনো ভিত্তি থাকবে কি থাকবে না, নাকি মেয়েরা ধরে ধরে ছেলেকে নিয়ে আসবে, তার মধ্যে যে সে গর্ভবতী ইচ্ছা করে এটা করবে, বা ছেলে ধরে ধরে মেয়েকে নিয়ে আসবে তার ইচ্ছা মতো এটা করবে, এটা কি করবে? আপনি সমাজ চলবে এইভাবে? সমাজ যদি না চলে তাহলে আপনি একটা কম্প্রিহেনসিভ দেন আমাদেরকে। একটা আমি নারী কমিশনকে বলে তারা যে কম্প্রিহেনসিভ একটা তথ্য আমাদেরকে দিতেন, আমরা আলোচনা করতাম, অসুবিধা নাই কোনো। এখন এই কম্প্রিহেনসিভ তথ্য দেবারও যেটা হয়েছে যে তাদের ইচ্ছার মধ্যে আমি দেখবো যে অনেক হয়তো ইতিবাচক জিনিস ছিল, যে তারা নারীকে কিছু সিভিল অপশন দিতে চেয়েছেন, যেটা তারা বলছেন নাগরিক অধিকার তারা দিতে চেয়েছেন। আমরা এতে কিন্তু একমত, অসুবিধা নেই, নারীর কিছু সিভিল অধিকার তার অবশ্যই থাকা দরকার। এবং সেই সিভিল অধিকারের প্রশ্নটা আপনি তাকে তো দেবেন, ও অসুবিধাটা কী আছে? আলোচনা করি কী ধরনের সিভিল অধিকার দিলে আমার পারিবারিক সম্পর্কে আমার এটা একটা ক্ষুণ্ণ হয় না, কিংবা পারিবারিক সম্পর্কের যেটা নেতিবাচক দিক এখনও আছে, আমরা ফিল করি, মেয়েরা ফিল করে যে না এটা নেতিবাচক আসলে। কারণ পরিবারে এমন সব অত্যাচার হয় যে অত্যাচার থেকে নারীকে রক্ষা করাটা সমাজের একটা দায় হয়ে পড়ে। সমাজ কিন্তু এটা করে। আমরা কিন্তু সমাজে কোনো পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন না, কেউ না। হয় মোরালি হবে, অথবা কি সমাজ গেলে কিন্তু সমাজে কিন্তু আপনার লোকে খারাপ চোখে দেখে, কেউ চোখে দেখে। এর দ্বারা কিন্তু সমাজে কিন্তু একটা পরিবারকে আমরা রক্ষা করি। কেন রক্ষা করি? যেহেতু এর আগে বলেছি একটা প্রজাতিকে পুনরুৎপাদনের প্রশ্নটা সবসময় নারী পুরুষ সম্পর্কে অত্যন্ত কেন্দ্রীয় বিষয়। তো আমরা আলোচনা যখন করি এটা একটু মনে রাখবো যে পরিবার মানে সিম্পলি নারী পুরুষের একটা সম্পর্ক না,